স্বৈরাচারের দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নেওয়ার নির্দেশ। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা মত। স্বল্প পরিসরে হলেও ভোটে আনতে চায় নির্বাচন কমিশন। নিম্নমানের সামগ্রী, ঠিকাদার বদল সহ নানা অনিয়মের প্রমাণ এলজিইডে। সারা দেশে 36 কার্যালয়ে একযোগে দুদকের অভিযান। বেইলি রোডে দুর্ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের তোড়জোড়, কিছুদিন পরেই কার্যক্রমে ভাটা। হঠাৎ অভিযান নয়, স্থায়ী সমাধান চান রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এবং পলিটেকনিক শিক্ষার্থীদের দেশব্যাপী শাটডাউন কর্মসূচি। ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ সিপিডি। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। জাতীয় নির্বাচনের আগের সময়টা অত্যন্ত কঠিন। পরাজিত শক্তি যাতে দেশকে অস্থিতিশীল করে তুলতে না পারে, সেজন্য পুলিশকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচার সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশকে জনরোষের মুখে পড়তে হয়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। জনগণের বন্ধু, নাগরিকের নিরাপত্তার দায়িত্বে থাকা ভ্যানগার্ড। কিন্তু স্বাধীনতার পর থেকে পুলিশ কতটা বন্ধু হতে পেরেছে, কতটাই বা নিরাপত্তা দিতে পেরেছে প্রজাতন্ত্রের মালিক নামের জনগণকে? নাকি শুধুই ব্যবহৃত হয়েছিল রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার অস্ত্র হিসেবে? জুলাই আন্দোলনের টানা 1.5 মাস পুলিশকে দাঁড় করানো হয়েছিল জনগণের মুখোমুখি। মানুষের বুক বিঁধেছিল মানুষেরই করের টাকায় কেনা বন্দুকের গুলি, যার ট্রিগার চাপ দিয়েছিলেন পুলিশ নামের জনগণের সেই বন্ধুরাই। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর নানাভাবে ছিন্ন ভিন্ন দেশের মূলেই আইনশৃঙ্খলা বাহিনী। এমন প্রেক্ষাপটে শুরু হলো জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে 3 দিন ব্যাপী পুলিশ সপ্তাহ। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে যে গণহত্যা চালিয়েছিল, ওই রাতে রাজারবাগ পুলিশ লাইনে শুরু হয় প্রথম প্রতিরোধ। পুলিশ সপ্তাহ 2025 উপলক্ষে মঙ্গলবার সকালে সেই রাজারবাগ পুলিশ লাইন্স মাঠেই পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, স্বৈরাচার সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করে সব ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। নির্বাচনের আগের সময়টা অত্যন্ত কঠিন। পরাজিত শক্তি যাতে কোনোভাবে দেশকে অস্থিতিশীল করতে না পারে, এমন আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায়, তার জন্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এ সময় রাজপথের যে কোনো আন্দোলনে পুলিশকে গত 8 মাসের মতোই ধৈর্যের পরিচয় দিতে আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে।
অনুষ্ঠানে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার ৬২ জনকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও গত বছরের ফেব্রুয়ারিতে এই পদক দেওয়া হয়েছিল ৪০০ জনকে। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো নানা মত জানিয়েছে। এবার সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের আওতায় আনতে কাজ করছে কমিশন বলে জানিয়েছেন সিইসি। সকালে নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার অংশ নেয় জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ ২০টিরও বেশি রাজনৈতিক দল। এ সময় সিইসি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের ভোট নিশ্চিত করতে কমিশন কাজ করছে। জামাত বলে, প্রবাসীদের ভোট গ্রহণ নিশ্চিত করতে না পারা গণতন্ত্রের ঘাটতি। ৩টি পদ্ধতির মধ্যে প্রক্সি ভোট নিয়ে আরও গবেষণার তাগিদ দেয় দলটি। এদিকে গণ অধিকার মনে করছে প্রবাসীদের ভোটিং এর 3টি পদ্ধতিতেই ত্রুটি রয়েছে, আর এনসিপির মত প্রক্সি ভোটিংয়ে নিয়ে সমস্যা রয়েছে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে, ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিং এ একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। প্রবাসী শ্রমিকদের, প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আমরা দাবি করেছি। কাজেই আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে, এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। প্রক্সি ভোটের ক্ষেত্রে অনেক সময় যিনি ভোট মূল ব্যক্তি তার মতের প্রতিফলন নাও হইতে পারে। ধরে নিলাম যে 10% লোকের মতের প্রতিফলন হবে না, তাহলে 1.5 কোটি ভোটারের মধ্যে 15 লক্ষ ভোটারের মতের প্রতিফলন নাও হইতে পারে প্রক্সি ভোটে। গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হওয়া জন আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। এছাড়া জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দল একসাথে বসে পথ খোঁজার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, 16 বছরের ফ্যাসিবাদের শাসন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। তাই নানা ইস্যুতে ভিন্নমত থাকলেও সবার লক্ষ্য বৈষম্যহীন দেশ গড়া। তবে রাজনৈতিক ঐক্যের ওপর নির্ভর করবে এই প্রক্রিয়া কতটুকু সফল হবে। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে মানুষের 16 বছরের বঞ্চনা পূরণ করতে হবে ঐকমত্য কমিশনকে। এছাড়াও জুনের শুরুতেই ন্যূনতম ঐকমত্য তৈরি হবে বলে প্রত্যাশা করেন তিনি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানই শুধু নয়, 16 বছর ধরে আমরা দেখেছি কিভাবে আমাদেরকে নিপীড়ন মোকাবেলা করতে হয়েছে, নির্যাতন মোকাবেলা করতে হয়েছে, গুম খুন মোকাবেলা করতে হয়েছে। আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই, সকলে মিলে চাই। এটা কেবলমাত্র ঐকমত্য কমিশনের আকাঙ্ক্ষার বিষয় নয়, এটি কেবলমাত্র এই সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়। জাতীয় ঐকমত্য কমিশন তার যে প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দিতে পারেন আমি বিশ্বাস করি। এবার আগামী মে মাসের মধ্যে না হলেও আর্লি জুন আমরা দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা একমত হতে পারব। জামায়াতে ইসলামী নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার উপর আস্থা রাখতে চায়, তবে আগামী এপ্রিলের মধ্যেই অবশ্যই নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারে কোলাউড়ায় বিভিন্ন ধর্মের অনুসারীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন।
আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। আমরা বলেছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশন হলে ভালো। একান্ত যদি 1-2 মাস লাগে, আমাদের এই কথাটা কোরআনের কোনো আয়াত না যে এটা পরিবর্তন করা যাবে না, প্রয়োজন, তাহলে নেক্সট সুযোগটা হতে পারে রোজার পর এপ্রিল মাস। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান কার্যালয় সহ সারা দেশের ৩৬ জেলা উপজেলায় একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বেশি দামে যন্ত্রাংশ ক্রয়, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, প্রধান ঠিকাদার ছাড়া চতুর্থ পক্ষের কাজ করার মতো দুর্নীতির প্রমাণও মিলেছে অভিযানে। আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। সারা দেশের সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ থেকে শুরু করে অন্যান্য সরকারি অবকাঠামো গড়া ও রক্ষণাবেক্ষণের কাজ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এসব খাতে অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশিত হয় অহরহ। এছাড়া সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টার এপিএস এর দুর্নীতির খবর স্থান পেয়েছে গণমাধ্যমের শিরোনামে। এমন পরিস্থিতিতে সারা দেশে স্থানীয় সরকার কার্যালয়ে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঢাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের 6 জেলার ঘূর্ণিঝড় রোধে অনুমোদন পাওয়া ১,৯০৯ কোটি টাকা প্রকল্পের বিস্তারিত খতিয়ে দেখতে আসে দুদক। অভিযানে ল্যাপটপ, মোটরসাইকেল, সোলার স্ট্রিট লাইটের মতন যন্ত্রপাতি কেনাকাটায় অস্বাভাবিক দাম নির্ধারণের প্রমাণ পেয়েছে দুদক। আপাত দৃষ্টিতে আমাদের কাছে এই যে ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে, ল্যাপটপ, কম্পিউটার বা প্লাস আরও কিছু, এগুলোর আমরা আসলে বলতে পারবো মোটরসাইকেল, এরকম বিভিন্ন বিষয় আছে। এদিকে বাণিজ্যিক শহর চট্টগ্রামের এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়ে 3 বান্ডিল নথিপত্র সংগ্রহ করে নিয়ে যায় দুদক। চট্টগ্রামে নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার, নামে বেনামে ঠিকাদারের বিল তৈরি ও কাজ না করে টাকা উত্তোলনের অভিযোগ আনেন দুদকের দল। অফিসের ফাইল ওয়ার্ক আমরা মোটামুটি ঠিক মতো দিয়েছি। এখন সরেজমিনে দেখতে হবে যে আসলে বিল যতটুকু দিয়েছে কাজ হয়েছে কিনা ততটুকু। তো আমাদের আরও কিছু কাজ আছে, ওটা করার পরে বোঝা যাবে যে আসলে কোনো অতিরিক্ত পেমেন্ট হয়েছে কিনা। রাজশাহীর এলজিইডি কার্যালয়ের আরও ভয়াবহ অসঙ্গতি পেয়েছে দুদকের অভিযানিক দল। সরকারি উন্নয়ন কাজ প্রথম পক্ষের পরিবর্তে তৃতীয় ও চতুর্থ পক্ষের ঠিকাদার দিয়ে কাজ করানোর প্রমাণ মেলে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রকৌশলী। ঘুষের বিষয়ে আমরা তাৎক্ষণিক ঘুষের প্রমাণ পাই নাই, তবে প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম, সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে। আমরা মূল ঠিকাদারকে আমরা সাইট হস্তান্তর করি, সাইট অর্ডার বুক আছে, আমরা মূল ঠিকাদারের সাথেই কথা বলি, আমাদের পেমেন্টও কিন্তু মূল ঠিকাদারের কাছেই যায়। আমাকে ইয়া করছে আপনার নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু এটা হচ্ছে প্রশ্ন অনেক কি করা যায়। এদিকে জামালপুরে খাল পুনর্খনন প্রকল্প কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুদক। আর টাঙ্গাইল জেলা এলজিইডি কার্যালয়ে গিয়ে বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলনের সত্যতা পেয়েছে প্রতিষ্ঠানটি। অভিযান চালানো হয়েছে গাজীপুর, ময়মনসিংহ সহ আরও বেশ কিছু জেলা উপজেলায়। এলজিইডির বিভিন্ন কার্যালয় থেকে সংগ্রহ করা নথি বিশ্লেষণ ও প্রকল্প এলাকা পরিদর্শন করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদকের অভিযানকারী দলগুলো। রকিবুল রাহাত, এখন, ঢাকা। গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে সড়ক নির্মাণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করছে জেলা দুদক কার্যালয়। এনে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, তদন্তে কি কি অনিয়ম পাওয়া গেছে আর অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? গালিব, আসলে সারা দেশে আজকে এলজিইডির যে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক, এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি দুপুরের পর গাজীপুর জেলা দুদক কার্যালয় থেকে একটি দল তারা এলজিইডির যে একটি অধীনে একটি সড়ক নির্মাণ কাজ সেটি তারা তদারকি করছেন, এবং এটি মূলত হচ্ছে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার, এবং এই প্রকল্পের নাম হচ্ছে সিংড়াতলী থেকে ভবানীপুর পিঙ্গালিয়া যে সড়কটি রয়েছে, এই সড়ক। এই মূলত এখানে 4,000 মিটার একটি সড়ক রয়েছে, 4,185 মিটার। এর মধ্যে 3,000 মিটার সড়কের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি 1,185 মিটার সড়কের নির্মাণ কাজ চলমান রয়েছে। কিছুক্ষণ আগে দুদকের যারা জেলা কার্যালয়ে যারা কর্মকর্তারা রয়েছেন, তারা নির্মাণাধীন যে নির্মাণ সম্পন্ন হয়েছে যেই সড়কটি,
সেইটুকু কাজ তারা দেখেছেন এবং সেখানে তারা বেশ কিছু তারা নমুনা সংগ্রহ করেছেন সড়কের, এবং যে ধরনের আসলে নির্দেশনা ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানকে যেভাবে নির্মাণ কাজ করার জন্য, সেই নির্দেশনাগুলো পেয়ে মেনে তারা কাজটি সম্পন্ন করেছে কিনা সেগুলো দেখেছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে এই যে সড়ক যেখানে নির্মাণাধীন যে সড়কটি রয়েছে যেই অংশ, সেখানে এসে তারা দেখতে পেয়েছেন যে নিম্নমানের যে ইট এখানে ব্যবহার করা হয়েছে এবং তার নমুনা কিন্তু এখানে সংগ্রহ করা হয়েছে, এবং তারা বলছেন যে এই নিম্নমানের ইটের কারণে এখানে অর্থ আত্মসাতের যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু প্রমাণ প্রাথমিকভাবে তারা পেয়েছেন, এবং তারা বলছেন যে এই নিম্নমানের ইটটি তারা পরবর্তীতে তারা ল্যাবে পাঠাবেন এবং সেখান থেকে পরীক্ষা-নিরীক্ষা করবেন এই ইটের আসলে স্থায়িত্ব কিংবা এটির সেটি কিন্তু তারা যাচাই-বাছাই করবেন। এবং এই পুরো যে বিষয়টি রয়েছে, অর্থাৎ তারা যে এখানে মূলত একটি অভিযোগ এসেছে এই প্রকল্পের, যে এখানে অনিয়ম করা হয়েছে, পাশাপাশি নিম্নমানের কাজ করা হয়েছে, পাশাপাশি অর্থ আত্মসাৎ করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে এখানে অভিযান চালানো হচ্ছে এবং এই অভিযান চলমান রয়েছে এখন পর্যন্ত। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ভবানীপুর থেকে দুদকের অভিযানের সবশেষ তথ্য। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। 6 দফা দাবি আদায়ে সারা দেশে শাটডাউন কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মূল ফটক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেশিরভাগ ক্যাম্পাসে বিরাজ করছে শুনশান নীরবতা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। বিস্তারিত প্রতিবেদনে। বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ বিধি বাতিল, 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রাখা সহ 6 দফা দাবিতে গত 19 মার্চ থেকে আন্দোলন করছেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার থেকে সারা দেশে চলছে শাটডাউন কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ করে বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। অভিযোগ করেন সংকট নিরসনে সরকারকে বারবার সময় দেয়া হলেও কোনো সমাধান মেলেনি। আগামীতে যদি সরকার পক্ষ থেকে আমরা কোনো পজিটিভ না পাই তাহলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে। জনগণের ভোগান্তি এড়িয়ে আমরা কিভাবে আমাদের দাবি আদায় করে নিতে পারি, এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের ক্যাম্পাস শাটডাউন করে দিব। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই ময়মনসিংহ পলিটেকনিকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক কর্মচারীদের বের করে দিয়ে প্রধান ফটক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। আমরা শিথিলে আন্দোলন করতেছি, যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা পুনরায় রাজপথে ফিরে যাব। 6টা যে দাবি দেওয়া হয়েছে প্রত্যেকটা দাবি যৌক্তিক, একটা অযৌক্তিক দাবি নয়। তবুও কেন সরকার যে এরকম তালবাহানা করছে? তালা খুলবো না, আমাদের দাবি মানার পরে আমরা তালা খুলবো। কারিগরি ছাত্র আন্দোলনের ডাকে বেলা 11টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা লাগিয়ে দেন। জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে শাটডাউন কর্মসূচি। একই দাবিতে সিলেট পলিটেকনিকের গেটেও তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি চলায় শুনশান নীরবতা ক্যাম্পাসে। সারা বাংলাদেশে একযোগে সকল পলিটেকনিক শাটডাউন ঘোষণা করছে এবং প্রশাসনিক ভবন, কম্পিউটার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, এরকম সকল ডিপার্টমেন্ট আমরা তালাবদ্ধ করে আছে। কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি জানিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন খুলনার 9টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই দাবিতে বগুড়া, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী সহ সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। 6 দফা দাবি বাস্তবায়নে সরকারের তরফ থেকে রূপরেখা না পাওয়া পর্যন্ত শাটডাউন সহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। সাদাত শাহেদ, এখন। আগের সরকারের মতো এখনও দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা অবহেলিত অবস্থায় আছে বলে অভিযোগ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে সংবাদ সম্মেলনে কথা বলেন সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়াও সামনের নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে কারিগরি শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। আরও জানাচ্ছেন সিউল আহমেদ। জাতীয় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসাব বলছে দেশে বর্তমানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৬,৮৬৫টি। এর মধ্যে সরকারি ৮৬৬টি ও বেসরকারি ৫,৯৯৯টি। এতে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০,৭০,০০০।
2030 সালের মধ্যে মানসম্পন্ন শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বৃহত্তর এই শিক্ষার্থী গোষ্ঠীকে টেকসই শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করাও এসডিজির লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সূচক। তবে তার খুব একটা বাস্তবায়ন দেখা যায়নি। 2024-25 অর্থ বছরে শিক্ষা বাজেটের মাত্র 4.6% এই খাতে বরাদ্দ ছিল। তাই নানা সমস্যায় এই খাতে দেখা দেয় অস্থিরতা, যার ফলস্বরূপ আন্দোলনে নামে কারিগরি শিক্ষার শিক্ষার্থীরা। আর চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। এসব বাস্তবতার মাঝে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি ও সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে উঠে আসে অন্তর্বর্তীকালীন সরকারের সময় টাস্কফোর্স কারিগরি শিক্ষা ব্যবস্থাকে জোর দিলেও এই খাত নিয়ে বর্তমান সরকারের দৃশ্যমান অগ্রগতি নেই। গুরুত্ব আরোপ করতে হবে। যেই আর্থসামাজিক এবং রাজনৈতিক বাস্তবতায় আমরা বিরাজ করি, সেখানে এই খাতটি আবারও আমি বলছি পক্ষপাতদুষ্টতা, বৈষম্য, অবহেলা শিকার হিসেবে রয়ে গেছে। বর্তমান সরকার 11টার বেশি কমিশন কমিটি করেছে, কিন্তু ছাত্র যুব অভ্যুত্থানের মাধ্যমে আসা বৈষম্য বিরোধী আমার এই সরকার সে শিক্ষাতে হাত দিতে পারে নাই। চিন্তা করে দেখেন, এটা তো এক ধরনের আমাদের জাতীয় ব্যর্থতার একটা বিষয়। সামনের নির্বাচনের ইস্তিহারে রাজনৈতিক দলগুলোকে কারিগরি শিক্ষা ব্যবস্থায় জোর দেওয়ার তাগিদ দেয় সিপিডি। সংস্কার কি হবে দেখা যাবে, কিন্তু তার চেয়ে বড় হলো নির্বাচনে যারা যাচ্ছেন, নির্বাচনের যে রাজনৈতিক ইস্তিহার হবে সেখানে অবশ্যই আমার কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব সহকারে স্থাপন করতে হবে। শুধু ওই 3 থেকে 5% জিডিপির আমি যদি শিক্ষা খাতে দেইও, তার ভিতরে কত অংশ আমার বৃত্তিমূলক শিক্ষাতে যাবে ওই কথা যদি না বলি, তাহলে শুধুমাত্র ওই গালভরা 5% জিডিপির শিক্ষা খাতের এটা আমার মন ভরবে না। এদিকে বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান। এই খাতের উন্নয়নে সরকারি বেসরকারি পার্টনারশিপে যাবার পরামর্শ দেয় সিপিডি। আমাদের যখন বাজার সুবিধা থাকবে না, তখন আমার প্রতিযোগিতা সক্ষমতার ড্রাইভারটা কি হবে? দক্ষতা, উৎপাদনশীলতা। এর বাইরে তো আমি আর প্রতিযোগিতা সক্ষমতা করতে পারবো না। সেইটা করতে গেলে আমাকে এই দক্ষ শ্রমিক, দক্ষ মিড লেভেল প্রফেশনাল এটা করতে হবে। ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে বৈষম্যমূলক আচরণ মোকাবেলায় কারিগরি শিক্ষা ব্যবস্থা বড় নিয়ামক হতে পারে বলেও মনে করেন আলোচকরা। সিউল আহমেদ, এখন, ঢাকা। বেলি রোডের অগ্নি দুর্ঘটনার পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চললেও কয়েক দিনেই সেই অভিযান ভাটা পড়ে। কোনো একটা দুর্ঘটনা ঘটলে তোড়জোড় শুরু করে, আবারও ফিরে যায় আগের অবস্থায়। ঝুঁকি নিয়েই বছরের পর বছর চলে রেস্তোরাঁ ব্যবসা। তবে ব্যবসায়ীরা চান স্থায়ী সমাধান। তাদের দাবি, রাজুকের মৌসুমি উদ্যোগে প্রায় বিপাকে পড়তে হয়। এদিকে রাজধানীর নকশা বহির্ভূত রুপটপ রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স বাতিল করেছে ডিএসসিসি। বিস্তারিত আহাদ আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন আরিফ হোসেন। 46 প্রাণের বিনিময়ে রাষ্ট্রের অবহেলা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল বেলি রোড। মৃত প্রাণের শরীরে পুড়ে যাওয়া ক্ষত দেখে সেদিন আটকে উঠেছিল পুরো বিশ্ব। নড়েচড়ে বসেছিল রাষ্ট্র কাঠামো। গ্রিন কোচি, এই বহুতল ভবনটিতে সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে পুড়ে নিহত হয়েছিল 46 জন। এরপর রেস্টুরেন্টগুলোতে খেতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, শুরু হয় সরকারি তদারকি। এরপর পার হয়েছে 1 বছর। কতটুকু পরিবর্তন হলো রেস্টুরেন্টগুলোর এবং কতটুকু নিরাপত্তা নিশ্চিত হলো সাধারণ মানুষের? বেইলি রোডের পুড়ে যাওয়া ভবনটির ঠিক পাশের ভবনের নিচে রেস্তোরাঁ আর উপরে আবাসিক ভবন। অথচ রাজুকের বিল্ডিং কোডে তো এমন থাকার কথা ছিল না। বিল্ডিং কোড মেনে কতজন রেস্তোরাঁ ব্যবসা করছে রাজধানীর সে হিসেব করতে চায় এখন টিভি। শুরুটা মিরপুর থেকেই করা যাক। এখানে ব্যাঙের ছাতার মতো ছড়িয়েছে রুফটপ রেস্তোরাঁ। অধিকাংশ রেস্তোরাঁয় নেই ফায়ার লাইসেন্স। এবার গন্তব্য ধানমন্ডিতে।
এই এলাকায় রেস্তোরাঁর কোনো অনুমোদন দেয়নি রাজুক, অথচ রেস্তোরাঁর সাইনবোর্ডের কারণে এই ভবনটির নাম বের করাই কঠিন। এখানে কোনো বিল্ডিং এখন নিরাপদ নেই, যখন দুর্ঘটনা ঘটে তারপর নিরাপত্তার কথা চিন্তা ভাবনা হয়। রাস্তায় যাচ্ছি, বাসে যাচ্ছি, আমার গাড়িতে যাচ্ছি, কোনোটাই তো নিরাপদ নয়। এত মানুষ, লিফট মাত্র 2টি, অগ্নি দুর্ঘটনা হলে নামার উপায় কি? এখানে ফায়ার এক্সিট কোনটা? এটা ও বাড়ি যেমন নতুন বানাইছে ওদিকে বিষয় এই সাইডে একটা আছে, বের হইতে পারে। এখন দরজা করছে কি? দরজা মনে তো করে দরজা করে নাম তো দেখি নাই কাউরে, সিঁড়ি কেটে রাখছে। আবারও শুভঙ্করের ফাঁকি, যেন কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই অবস্থা। বানাইছে তো এই জন্যে, নামার জন্য বানাইছে তো এই জন্য, আমরাও তো বুঝি, কিন্তু আছে কিনা এখান থেকে তো বোঝা যায় না। নাই ধানমন্ডির বেশ কয়েকটি ভবন অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল ফায়ার সার্ভিস, তবে কেউ শোনেনি তাদের কথা। কোনো অবস্থাতেই সম্ভব না ফায়ার সার্ভিস কেন্দ্র বন্ধ করা, বিশেষ করে সিটি কর্পোরেশন আছে, রাজুক আছে এবং বিভিন্ন সংস্থা আছে তার সাথে জড়িত। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্ঘটনার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারি। রাজধানীর বহুতল ভবনের দিকে তাকালেই মনে হবে রুফটপ রেস্তোরাঁর মেলা, যেন দেখার কেউ নেই। কি দায়িত্ব পালন করছে রাজুক? চুলে আগে ওইরকম আগুন ধরছে, ওই জায়গায় গেছে, কিছু দোকান বন্ধ করে দিছে, বাট ইট ইজ কোনো প্ল্যানিংয়ে হয়নি। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা রাজুকের উচিত ছিল যে অ্যাকচুয়ালি জিনিসগুলো পুরো লিস্ট করা। আমরা সেই কাজটা এখন করতেছি। রাজুকের মৌসুমী উদ্যোগে প্রায় বিপাকে পড়তে হয় রেস্তোরাঁ ব্যবসায়ীদের। ভয় না দেখিয়ে স্থায়ী সমাধান চান তারা। কোনো একটা দুর্ঘটনা ঘটলে ওই তৎসংশ্লিষ্ট অথরিটিগুলোর একটা ব্যবসার সুযোগ হয়ে যায়, কিন্তু এই যে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান, এই যে এখন আবাসিক অনাবাসিকের নামে আবার চাঁদাবাজি শুরু হবে, আবার আমাদের উপর খরচ নির্ণয়। এদিকে সম্পদ ও জানমালের ঝুঁকি এড়াতে নকশা বহির্ভূত সব রেস্তোরাঁর লাইসেন্স দক্ষিণ সিটি কর্পোরেশন বাতিল করলেও বাস্তবায়ন নেই মাঠে। আরিফ হোসেন, এখন ঢাকা। প্রথম দিনে 10টি ফ্লাইটে সৌদি আরবে যাচ্ছেন প্রায় 4000 হজযাত্রী। এবার আশকোনা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা। তবে ভিসা জটিলতায় নির্ধারিত ফ্লাইট ধরতে পারেনি 5 জন হজযাত্রী। তাদেরটা সহ অবশিষ্ট ভিসা সম্পন্ন করার কাজ চলছে বলে জানিয়েছে হজ অফিস। আরও জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিমান যাত্রার আগে মুসল্লিদের ব্যস্ততার কেন্দ্রস্থল আশকোনা হজ ক্যাম্প। চলতি মৌসুমে 87,100 হজযাত্রী পাড়ি জমাবেন মক্কায়। এজন্য হজ ক্যাম্পে শেষ মুহূর্তে হজ বেল্ট পরানো, লাগেজ ট্যাগিং, ইমিগ্রেশনের কাজ ছেড়ে নিচ্ছেন হজযাত্রীরা। প্রথম দিনের ফ্লাইটে সৌদি আরবে গেছেন প্রায় 4000 হজযাত্রী। হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট জানিয়েছেন যাত্রীরা। পাশাপাশি নতুন চালু হওয়া মোবাইল অ্যাপ হজযাত্রাকে আরও সহজ করছে। দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পূর্ণ হওয়ায় ঝামেলাও কমেছে এবার। কোনো হ্যাসেল ফেস করিনি, সব সিস্টেমেটিক ওইতে হচ্ছে এবং যে ব্যাগেজ ট্যাগ লাগানো হলো দেন আমরা ইমিগ্রেশনে যাচ্ছি। এই দুইটা অ্যাপস সম্পর্কে আমরা মোটামুটি ভালো বুঝতে পেরেছি এবং আমার মনে হয় আমাদের হজযাত্রাকে এটা আরো সুন্দর করবে। এখানেও অনেক সুন্দর দেখতেছি, পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগতেছে অনেক। এদিকে ভিসা জটিলতায় নির্ধারিত ফ্লাইট ধরতে পারেনি 3 হজযাত্রী। এছাড়া স্বামী স্ত্রীর একসঙ্গে ভিসা না হওয়ায় যেতে পারেনি আরও 2 জন। ভুক্তভোগীরা বলছেন কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় ফ্লাইট ধরতে পারেননি তারা। ফ্লাইটের বলতেছে আপনারা রেডি থাকেন, ভিসা আপনাদের হয়ে যাবে, আপনারা রেডি আছি, শেষ মুহূর্তে বলছে আপনাদের ভিসা হয় নাই। আমার স্ত্রী ভিসা পায় নাই, আমি পেয়েছি, আমার সাথে যাবে আমার শাশুড়ি, সেও পেয়েছে, সেজন্য খুব টেনশনে আছি। এবারের হজযাত্রায় কাজ করছে 70টি এজেন্সি, কিন্তু তারপরও কেন নির্ধারিত সময়ে ভুক্তভোগীরা ভিসা পাননি প্রশ্ন ছিল হাবের মহাসচিবের কাছে। আমাদের 2-4 জন হজযাত্রী যাত্রা বাতিল হচ্ছে। মন্ত্রণালয়ের সাথে আমাদের কথা হয়েছে, যে সকল যাত্রী যাত্রা বাতিল হয়েছে ভিসা হওয়ার সাপেক্ষে তারা কোনো রকম সার্চ ছাড়া এয়ারলাইন্সগুলো তাদের টিকিট আবার ইস্যু করে দিবেন এবং তারা যাবেন ইনশাল্লাহ। এদিকে ঢাকা হজ অফিস দাবি করছেন নির্বিঘ্নে চলছে এবারের হজযাত্রা। সার্ভার ডাউন সহ বিভিন্ন কারণে ভিসা পাননি এমন 22,820 জনের ভিসা সম্পূর্ণ করতে কাজ করছে। সৌদিতে আমাদের হজ অফিস রয়েছে, হজ অফিসের আমাদের কাউন্সিলর এবং হজ কনসাল, ওনারা কিন্তু সৌদি হজ উমরা মিনিস্ট্রির সঙ্গে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং আমরা আশাবাদী যে এই সমস্যার
থাকবে না এবং এটা খুব শীঘ্রই আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো। এবার 31 মে পর্যন্ত 3টি এয়ারলাইন্স 232টি হজ ফ্লাইট পরিচালনা করবে। 10 জুন থেকে শুরু হয়ে ফিরতি ফ্লাইট চলবে 10 জুলাই পর্যন্ত। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির আলাদা 2 মামলায় শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে আদালতে হাজির হয়ে আলাদা 2 মামলায় আত্মসমর্পণ করেন তিনি। প্রথমে কর ফাঁকির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 7-এ প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করলে সেখানেও তার জামিন নামঞ্জুর হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী আবেদনে কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসার নির্দেশ দেন আদালত। এর আগে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তার বিরুদ্ধে গুলশান থানায় 2টি মামলা দায়ের করে দুদক। রাজধানীর 60 ফিট এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে 4 নির্মাণাধীন ভবনের বাড়তি অংশ অপসারণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। দুপুরে নগরীর ওসমান গনি সড়কের খালপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় অধিকাংশ নির্মাণাধীন ভবন রাজুকের নকশা না মেনেই করা হচ্ছে। পরে নকশার বাহিরে নির্মাণ করা বাড়তি অংশ অপসারণ করা হয়। কয়েকটি ভবনের ক্ষেত্রে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা যায়নি। রাজুক জানায় নকশা না মেনে ঢাকায় নির্মাণাধীন 3382টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব ভবনের বাড়তি অংশ অপসারণ করা হবে। চট্টগ্রাম নগরীর নালা ও খাল পরিষ্কার করতে 400 কোটি টাকা স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের কাছ থেকে এখনও পায়নি সিটি কর্পোরেশন। অধিকাংশ যন্ত্রপাতি নষ্ট থাকায় খাল ও নালা পরিষ্কার ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীতে আছে 1600 কিলোমিটার নালা ও 57টি খাল। নগরীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে নগরীতে ময়লা রাস্তাঘাটের সমস্যা তাৎক্ষণিকভাবে জানাতে নগরবাসীর জন্য আমার চট্টগ্রাম নামে একটি অ্যাপস চালুর ঘোষণা দেওয়া হয়। বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড। সোমবার দুপুর থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়। এতে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ কারখানার উৎপাদন কার্যক্রম। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, স্থবির কারখানার উৎপাদন প্রক্রিয়া। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড কর্তৃপক্ষ বলছে, তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে বিল বকেয়া থাকায় সোমবার হঠাৎ করে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস সংযোগ কেটে দেওয়া হয়। ফলে প্রভাব পড়ে পুরো শিল্পাঞ্চলে। থমকে যায় ডিইপিজেডে উৎপাদন কার্যক্রম। উৎপাদন সচল রাখতে মঙ্গলবার সকাল থেকে 70 ভাগ কারখানা জেনারেটর ব্যবহার করে চালু রাখা হয়। তবে জ্বালানি ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। এভাবে চলতে থাকলে শিল্প খাতে বড় ধসের আশঙ্কা শিল্প মালিকদের। এই অবস্থা যদি বেশি দিন চলে, প্রতিদিন যদি আমাদের 35 লক্ষ টাকা করে বেশি লাগে, প্রায় 7.5 কোটি টাকা এডিশনাল লাগবে। এখানে প্রায় 10,000 লোক আমাদের ফ্যাক্টরিতে কাজ করে, আমাদের পক্ষে ফ্যাক্টরি রান করা সম্ভব না। ডিইপিজেডের নির্বাহী পরিচালক বলছেন, সংকট কাটাতে পল্লী বিদ্যুতের মাধ্যমে জ্বালানি সরবরাহ ঠিক রাখার চেষ্টা হচ্ছে। পল্লী বিদ্যুৎ থেকে আমরা ইতিমধ্যেই আজকে সকালে 25 থেকে 26 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ইতিমধ্যে পেয়েছি এবং এই 25 থেকে 26 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আমরা
আমাদের প্রায় 70 কারখানা আমরা চালু করতে পেরেছি এবং আরও 10 থেকে 15 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাবো। জ্বালানি সংকটে উৎপাদন স্থবির হয়ে পড়ায় ডিইপিজেডের অন্তত 5টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছেন, দ্রুত সংকটের সমাধান না হলে শ্রমিকদের কর্মসংস্থান ও কারখানাগুলোর রপ্তানি কার্যক্রম হুমকির মুখে পড়ার শঙ্কা রয়েছে। একইভাবে সময়মতো পণ্য সরবরাহ না করতে পারলে বিদেশি ক্রেতাদের বিশ্বাস হারানোর আশঙ্কাও করছেন উদ্যোক্তারা। হুমায়ুন কবির, এখন, সাভার। ফেডারেশন কাপের ফাইনালে নাটকীয় জয়ে উল্লাস বসুন্ধরা কিংসের। ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে টাইব্রেকারে তপু রিমনরা আবাহনীকে হারিয়েছে 5-4 ব্যবধানে। এ নিয়ে টানা দ্বিতীয় আর আসরে চতুর্থ শিরোপা জিতল জায়ান্ট ক্লাবটি। ফাইনাল ম্যাচের বাকি 15 মিনিটে খেলতে মঙ্গলবার মাঠে নামে ব্যবধান বাড়াতে উঠে পড়ে লাগে দুদল। সুযোগও পায় ঢাকা আবাহনী, তবে বসুন্ধরা কিংসের জালে বল জড়াতে ব্যর্থ হয় আসরের সর্বোচ্চ চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, সেখানে চলে দু দলের লড়াই। তবে বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ আবাহনীর একটা শট আটকে দেওয়ায় আসরের সর্বোচ্চ 13 বার শিরোপা জয় থেকে বঞ্চিত হতে হয় কোচ মারুফুল হকের শিষ্যদের। এখন বিকেলে শিরোনামগুলো আরও একবার। স্বৈরাচারের দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নেওয়ার নির্দেশ। ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায়, তার জন্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা মত। স্বল্প পরিসরে হলেও ভোটে আনতে চায় নির্বাচন কমিশন। নিম্নমানের সামগ্রী ঠিকাদার বদল সহ নানা অনিয়মের প্রমাণ এলজিইডিতে। সারা দেশে 36 কার্যালয়ে একযোগে দুদকের অভিযান। বেলি রোডে দুর্ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের তোড়জোড়। কিছুদিন পরই কার্যক্রমে ভাটা। হঠাৎ অভিযান নয়, স্থায়ী সমাধান চান রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এবং পলিটেকনিক শিক্ষার্থীদের দেশব্যাপী শাটডাউন কর্মসূচি। ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ সিপিডির। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।